অপয়া, আমার স্ত্রী আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে আজ। ৫ বছরের বৈবাহিক সম্পর্কে সবকিছু আজ শেষ হয়ে যাবে একটু পরে। এখন সকাল ৮টা বাজে। দুপুর ১২টায় তার ট্রেন। একটু পরেই তাকে আমি গাড়ি করে স্টেশন অবধি পৌঁছে দিয়ে আসব। মা অবশ্য বলেছিল বেগানা নারীকে গাড়ি করে পৌঁছে দিয়ে আসার কি দরকার? আমি বড় অবাক হয়ে বললাম, আমার স্ত্রীকে আমি দিয়ে আসতে পারবো না? না, পারবে না, কারণ একটু পর সে তোমার স্ত্রী থাকবে না, তুমি তাকে তালাক দিবে। তালাক শব্দটা আমার ভেতরে ঝড়ের তাণ্ডব চালালো। আমি বললাম, না মা, না, আমি এটা কখনোই করব না, কখনোই না। কিন্তু শব্দ করে মাকে শুনিয়ে বলতে পারলাম না, কারণ এখন শুনিয়ে বললেও কোনো লাভ হবে না। এবারই সব সর্বসর্বা আমার মাই। বাবাও তার বইয়ের কথার উপর দিয়ে কথা বলে না। মা যদি বাবাকে বলেন সারাদিন এক পায়ে দাঁড়িয়ে থাকো এখানে, বাবা ঠিক এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, কেয়ামত হলেও নড়বেন না। এমন মার মুখের উপর কথা বললে বিপদ আছে আমার। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন তিনি। যদিও মার কাছে আমি অনেক মূল্যবান সম্পদ, তার একমাত্র ছেলে আমি। সন্তানও আমি একমাত্র। মা আমায় ভালোবাসেন, খুব ভালোবাসেন। কিন্তু এটা কখনোই ভালোবাসবে না যে তার পুত্র নিঃসন্তান থাকবে। সমস্যাটা আমার না নিশুর বোঝা যাচ্ছে না। ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, তারা নিশুর ঘাড়েই বারবার দোষ চাপাচ্ছে। গত মাসে দেশের শীর্ষ ডাক্তার দেখানো হলো, মাও সাথে গিয়েছিলেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল নিশুর সমস্যা। মা খবর শুনে মনে মনে সিদ্ধান্ত নিলেন নিশুকে আমার তালাক দিতে হবে। যে মেয়ে বন্ধা, অপয়া, অলক্ষী, যে কখনো সন্তানের মা হতে পারবে না, ওর জন্য ঘরের অমঙ্গল হবে, বিপদ আপদ আসবে, সংসারে উন্নতি হবে না। মার কথা পরিষ্কার। তিনি ফেরার সময় রাস্তায় আমাকে ডেকে বললেন, বাদল, নিশিতাকে তোমার ছেড়ে দিতে হবে। আমি অদ্ভুত হাসি দিয়ে বলেছিলাম, ফান করছো মা? বাদল, তোমার মা কখনো ফান করে না, কথা বলে না। যা বলছি তা শুনে রাখো, কদিন পরেই তুমি তাকে তালাক দিবে। অপয়া ও অলক্ষী মেয়ে ঘরে রেখে আমার ঘর আমি অপবিত্র করব না। আমার প্রয়োজন লক্ষ্মী মেয়ের, যে মেয়ে ঘরে আসলে ঘরে স্বর্ণের মতো আলোকিত হবে, ধন দৌলতে ভরে উঠবে সিন্দুক। আমি তোমাকে আবার বিয়ে করাবো। মা, আমি কোনোদিনও নিশিতাকে ছাড়তে পারবো না, আর এই ডিসিশনই ফাইনাল। মা আমায় ধমক দিয়েছিলেন, রাস্কেলের মতো কথা বলবে না, ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। আমি চুপ হয়ে গেলাম। কিন্তু গাড়ির পিছনের সিটে যে বসেছিল নিশু, সে হাউমাউ করে কেঁদে উঠল। মা তাকে ধমক দিয়ে থামালেন, তারপর বললেন, ন্যাকামো করবে না মেয়ে, একদম ন্যাকামো করবা না। অলক্ষী কোথাকার। নিশু ভয়ে তৎক্ষণাৎ কান্না থামিয়ে দিয়েছিল। সেদিন বাড়ি ফেরার পর থেকে নিশু কাঁদে, কাঁদে আর কাঁদে। কি সুন্দর চেহারা ছিল তার, চোখ দুটো যেন জোড়া সরু নদী ছিল, তাকালে আর চোখ ফেরানো যেত না কখনো। সেই চোখের জোড়ায় নদী এখন বাঁধ ভেঙেছে, একাকার হয়ে গেছে, চোখের বাইরে শুধু জলের ধারা। শরীর কেমন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে দিন দিন। একদিন রাত দুপুরে নিশু আমায় বলল, তুমি আমায় ছেড়ে থাকতে পারবে? আমার চোখে পানি চেলে এলো। চোখের জল মুছে ভেজা গলায় বললাম, পারবো না নিশু। তোমার জন্য তো মা আরও ভালো কাউকে আনবেন, তাকে মেনে নিতে পারবো না। আমি শুধু তোমার, তোমায় ছাড়া অন্য কারো হতে পারবো না আমি। ভালোবাসো না আমায়? ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। নিশু কাঁদছে, তেলের ডিম ভেঙে ছেড়ে দিতে দিতে তার চোখ মুছছে হাতের কুনোই দিয়ে। আমি কাছে গিয়ে বললাম, নিশু, এই নিশু, কাঁদছো কেন? নিশু এবার কান্নারত গলায় বলল, আমার রান্না ছাড়া যে তোমার চলেই না। আমি চলে গেলে তোমায় কে রান্না করে দেবে? আমি চুপ হয়ে গেলাম, ভাবছি আর একটি কথা। আমার যে খাবারে অনীহা, খেতেও খুব আলসেমো লাগে, কিন্তু নিশিতা করতে দেয় না। বিছানায় এসে প্লেট ভর্তি ভাত আর তরকারি মাখিয়ে নিজ হাতে বেশিরভাগ সময় খাইয়ে দেয় আমায়। না খাইতে চাইলে কান ধরে টেনে বলে, না খেলে কান টিনে ছিঁড়ে ফেলবো। আরেকটা বিষয় আমার খুব গাফুলতি আছে, ফজরের নামাজের সময় ঘুম ছাড়ে না। এই সময় কত কায়দা করে যে আমার ঘুম ভাঙায়, এসব কায়দা আর কে জানবে জগতের। আমার মুখ ফুটে কোনো কথাই বেরিয়ে আসছে না।
আমি শুধু নিশুর দিকে তাকিয়ে আছি। ওর জল সাবুনের একজোড়া নদী দেখছি। এই জোড়া নদী ছাড়া যে আমি কিছুতেই বাঁচব না। সময় খুব দ্রুত চলে যায়। এখন সকাল 10টা বাজে। নিশুও তার সব কিছু গুছিয়ে নিয়েছে। আজ আর অত সাজসজ্জা করেনি। ঠিক তেমনই সেজেছে। কলাপাতা রঙের একটা শাড়ি আর দু হাতে 2 জোড়া করে সাদা কাচের স্বচ্ছ চুড়ি। কম সাজার কারণে বোধহয় তাকে অন্যরকম একটু বেশি সুন্দর লাগছে। এখন শুধু একটা নীল টিপ যদি কপালে পড়তো তবে আর তার কোনো অপূর্ণতা থাকতো না। আমি ভাবছি ওর যে অপূর্ণতায় ভরা, আজ এই অপূর্ণতা নিয়েই তো সে আমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মা এসে তাড়া দিলেন। আমাদের গাড়ি রেডি। মা দুজনকে বললেন, তোমরা কিন্তু এখন থেকে একে অপরের পর। বেগানা নারী পুরুষ রাস্তায় কেউ কারোর সাথে কোনো রকম কথা বলতে পারবে না। নিশু আবারও কেঁদে উঠেছে। মা বললেন, কেঁদে লাভ নেই। এই বাদল, ওকে 3 তালাক বলে দে তুই। আমি খানিক চিন্তা করে বললাম, এই তো গত রাতেই বলে দিয়েছি মা। চুপ কর বদমাইশ, বাহানা করিস। আমার সামনে আরেকবার বল। আমি 2 বার বলতে পারি না। এসব একবার বলেছি, হয়নি? মা হেসে বললেন, রাগ করিস না বাবু, তোর মঙ্গলের জন্যই তো এসব করছি। যা, এবার ওকে স্টেশনে ছেড়ে দিয়ে আয়। আমি মার সাথে আর কোনো কথা বললাম না। নিশু শুধু তার কান্না থামিয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। গাড়ি চলছে। মিনিট 20 লাগবে স্টেশনে যেতে। নিশু হঠাৎ আমায় বলল, তুমি মার কাছে মিথ্যা বললে কেন? মিথ্যা নয়, সত্যি বলেছি। নিশু অবাক হয়ে বলল, কই, আমি তো শুনিনি। তুমি তখন ঘুমে। ঘুম থেকে কি কেউ শোনে? না শুনিয়ে বললে তো তালাক হয় না। আমি বললাম, এসব আমি জানি না। নিশু আবার কেঁদে উঠেছে হাউমাউ করে। ওর দিকে বোকার মতো তাকিয়ে আছে আমি। কি নিষ্পাপ একটা মেয়ে! এমন একটা মেয়ের সাথে আমার মা এমন নিঠুর ব্যবহার করতে পারল? ট্রেন এসে গেছে। 5 মিনিট পর স্টেশন ছেড়ে যাবে। যাত্রীরা হুড়মুড় করে গাড়িতে উঠছে, টিকিট করছে। আমিও টিকিট করে নিয়েছি। একটা টিকিট নিশুর হাতে ধরিয়ে দিয়ে বললাম, সাবধানে যেও, বাসায় গিয়ে আমায় জানাবে কিন্তু। নিশু কাঁদছে, খুব জোরে কাঁদছে। ট্রেনে ওঠার আগে একবার আমায় শক্ত করে জড়িয়ে ধরল, তারপর কপালে আলতোভাবে চুমু এঁকে বলল, ভালো থাকবে। আমিও বললাম, ভালো থাকবে। চলন্ত ট্রেনে হুট করে আমি তার পাশের সিটে বসতে দেখে নিশু চমকে উঠল। অবশ্য তখনও সে কাঁদছিল। আমায় দেখে কান্না থামিয়ে বলল, তুমি? আমি হেসে বললাম, আমি। কোথায় যাবে তুমি? তোমার সাথেই যাব। আমার সাথে যাবে? তুমি না আমায় তালাক দিয়েছ? হো হো করে আমি হেসে উঠলাম। বললাম, মিথ্যে বলেছিলাম মার কাছ থেকে বাঁচার জন্য। মিথ্যে, আসলে তোমায় ছাড়া কি করে বাঁচতাম আমি। তাই চলে এসেছি সব ছেড়ে ছুড়ে। এবার দুজনে দূরে কোথাও একটা ছোট্ট ঘর বাঁধব, যেখানে সুখ আর সুখ থাকবে। নিশু রাগত স্বরে বলল, মা বাবাকে ছেড়ে আসা তোমার মোটেও উচিত হয়নি। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। মা তার ভুল বুঝবে। সেদিন আমাদের পাগলের মতো খুঁজবে, আর আমরা তখনই তার কাছে যাব। নিশু কোনো কথা বলল না, শুধু বড় বড় চোখ করে তাকিয়ে রইল আমার দিকে। প্রায় 6 বছর পর বাড়ি যাচ্ছি আমরা, নিজ বাড়ি। যে ট্রেনে করে এসেছিলাম ঠিক সেই ট্রেনেই সবকিছু আগের মতো আছে, কিন্তু ব্যতিক্রম শুধু নিশির কোলের মেয়েটা। এটা অদ্ভুত হওয়ার মতোই একটা বিষয়। মাঝে মাঝে আল্লাহ এমন কিছু কাণ্ড করেই বসেন। আমরা ঢাকা যাওয়ার পরেও অনেক ডাক্তারের চেম্বারে দৌড়েছি। পয়সার জোগাড় করে ভারতেও গিয়েছিলাম একবার। বড় বড় সব ডাক্তারও দেখিয়ে কোনো ফল পাইনি। ওরা বলল, আমরা নিরুপায়, আপনার ওয়াইফ কোনোদিনও বাচ্চার মা হতে পারবে না। কিন্তু সবচেয়ে বড় ডাক্তার যিনি, তিনি তো আর এ কথা বলতে পারেন না যে আমি নিরুপায়। আমরা কেঁদেছিলাম। গভীর রাতে দুজনে একসাথে সিজদায় পড়ে চোখের জলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছিলাম। আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেয়নি। নিশুর কোলে চলে এসেছে ফুটফুটে এক মেয়ে। মেয়ের নাম ফেরা। ওকে নিয়ে বাড়ি ফিরব বলেই নাম দিয়েছিলাম ফেরা। ফেরাকে নিয়ে আজ বাড়ি ফিরছি আমরা। দেখি সে তার দাদুর মন গলাতে পারে কি না। সমাপ্ত।